শ্রী রামকৃষ্ণ সন্নিধানে 1875 খ্রিস্টাব্দ হইতে আরম্ভ করিয়া শ্রী রামকৃষ্ণের পরবর্তী জীবন ইতিহাসের দিক দিয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। ওই সময়ে তিনি কেশবচন্দ্র প্রমুখ নব্যবঙ্গের নেতাদের সহিত ঘনিষ্ঠ সংস্পর্শে আসায় পাশ্চাত্যভাবে ভাবিত সমাজ তাঁহার কথা জানিতে পারে ও আধুনিক শিক্ষাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে তাঁহার ভাবধারা ছড়াইতে থাকে। অপরদিকে ঠাকুর যোগদৃষ্টি সহায়ে যে সকল ভক্তের দক্ষিণেশ্বরে আসিবার কথা বহু পূর্বে জানিতে পারিয়াছিলেন, তাহারা সকলেই 1884 খ্রিস্টাব্দ অতীত হইবার পূর্বেই তাঁহার নিকট আগমন করিয়াছিলেন। উক্ত শ্রেণীর ভক্তদিগের মধ্যে অনেকেই আবার 1883 খ্রিস্টাব্দের মধ্যভাগ হইতে 1884 খ্রিস্টাব্দের মধ্যভাগের ভিতর ঠাকুরের নিকট উপস্থিত হইয়াছিলেন। দেখিতে পাওয়া যায়, লাটু, রাখাল, বাবুরাম ও নরেন্দ্রনাথই এই কালের কিছু পূর্বে ঠাকুরের সান্নিধ্য লাভ করিয়াছিলেন। 1883 খ্রিস্টাব্দের মে মাস, গ্রীষ্মকাল। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন। সেবকরূপে কেবল বুড়ো গোপাল তাঁহার কাছে রহিয়াছেন। সরল সুন্দর রুক্ষ কেশ একটি বালক রৌদ্রদগ্ধ স্তব্ধ দ্বিপ্রহরে একাকী দক্ষিণেশ্বরে আসিয়াই ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। বালককে দেখিবা মাত্র সস্নেহে নিজের কাছে বসাইয়া ঠাকুর বলিলেন, তুই আমাকে আগে দেখেছিলি? উত্তরে সে বলিল, হাঁ, খুব ছেলেবেলায় আপনাকে একবার দিন বোসের বাড়িতে দেখেছিলাম। বুড়ো গোপালকে লক্ষ্য করিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, ওহে শোনো শোনো, এ বলছে কিনা খুব ছেলেবেলায় দেখেছিল। এর আবার ছেলেবেলা? দক্ষিণেশ্বরে প্রথম গমনকালে গঙ্গাধরের কৈশোর প্রায় উত্তীর্ণ হইলেও তখনও তাহার বালক ভাব দূর হয় নাই। বৈকালে ঠাকুরের আদেশে কালীঘরে ও বিষ্ণু মন্দিরে প্রণামান্তে নির্জন পঞ্চবটী মূলে ধ্যান ও মৌন গঙ্গাধরের অনেকক্ষণ কাটিয়া গেল। সন্ধ্যারতির পরে ঠাকুর ঘরে আসিয়া বালক দেখিল, ধূপের ধূমে আচ্ছন্ন কক্ষে ঠাকুর যেন অদৃশ্যভাবেই উপবিষ্ট, ধ্যানমগ্ন, বাহ্য জ্ঞান শূন্য। সে দিনটি ও সে রাত্রিটি তাহার কিভাবেই না কাটিয়া গেল। বালক বুঝিল ঠাকুরের ঘরটি ভগবত ভাবে পরিপূর্ণ। সকালে কলিকাতা যাত্রার প্রাক্কালে ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, আবার আসিস শনিবারে। শনিবার মধুবার। শ্রী রামকৃষ্ণ গঙ্গাধরের মন প্রাণ আকর্ষণ করিয়া লইলেন। শীঘ্রই এক শনিবারে গঙ্গাধর আবার দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত। সন্ধ্যারতির পর শ্রী শ্রী ঠাকুর গঙ্গাধরকে তাহার কক্ষ সংলগ্ন পশ্চিম দিকের গোল বারান্দায় একখানি মাদুর পাতিতে বলিলেন এবং একটি বালিশ আনিয়া একেবারে উলঙ্গ হইয়া শয়ন করিলেন। মার কাছে যেন ছেলে, এই কথা বলিয়া ঠাকুর গঙ্গাধরের কোমরের কাপড়ের বাঁধ খুলিয়া দিয়া তাহাকে সুখাসনে বসাইয়া ধ্যান করাইলেন। একটু পরে বলিতেছেন, একেবারে ঝুঁকে বসতে নেই, আবার খুব টান হয়েও বসতে নেই। শেষে বলিলেন, বাড়া ভাত পেলে তুই যেমন করেই খা, পেট ভরবে। এই দিনই শ্রী রামকৃষ্ণ জিহ্বায় বীজমন্ত্র লিখিয়া গঙ্গাধরকে দীক্ষা দিলেন। তারপর ঠাকুর শুইয়া পড়িয়া গঙ্গাধরের কোলে পা রাখিয়া তাহাকে পা টিপিয়া দিতে বলিলেন। গঙ্গাধরের কুস্তি করা হাত, একটু জোরে টিপিয়া দিতেই ঠাকুর বলিলেন, ওরে করিস কি, ছিঁড়ে যাবে যে।
এমনি করে আস্তে আস্তে বলিতেই বালক অনুভব করিল ঠাকুরের শরীর কি নরম, যেন হাড়ের উপর মাখন দেওয়া রয়েছে। তখন বিগলিত করুণায় ঠাকুর বালককে শিখাইয়া দিলেন, ওরে, এমনি করে আস্তে আস্তে হাত বুলো। সাধারণত ছুটির দিনে দক্ষিণেশ্বরে গৃহস্থ ভক্তগণের খুব ভিড়, তাই গঙ্গাধর অন্য দিনেই বেশি আসিত এবং রাত্রিবাস করিত। দিনের বেলা ঠাকুরের ঘরে লোকজন বেশি আসিয়া পড়িলে বাহিরে গিয়া মন্দিরগুলি প্রদক্ষিণ করিত কিংবা পঞ্চবটিতে গিয়া বসিয়া থাকিত। শ্রীরামকৃষ্ণ যখন একাকী থাকিতেন তখনই বালক তাহার কাছে আসিত। একদিন গঙ্গাধর দক্ষিণেশ্বরে রাত্রিবাস করিয়া সকালে বিষ্ণু মন্দির ও কালী মন্দির দর্শনের পর শিব মন্দিরগুলিতে নমঃ শিবায় শান্তায় বলিয়া প্রণামান্তে চারিদিক ঘুরিয়া ফিরিয়া ঠাকুরের ঘরে আসিল। একটু পরে ঠাকুর বলিলেন, চল, আমাকে চাঁদনির ঘাটে নাইয়ে আনবি। বালক কমণ্ডলু লইয়া সঙ্গে সঙ্গে চলিল। ঠাকুর মৃদু পদক্ষেপে চাঁদনির ঘাটের উত্তর পাশ ঘেঁষিয়া প্রায় 1 কোমর জলে নামিলেন ও একটু একটু করিয়া জল মাথায় দিলেন, কুলকুচা করিলেন হাতের উপর। ঠাকুর একদিন গঙ্গা বাড়িকে ব্রহ্মবাড়ি বলিয়াছিলেন এবং অদ্যকার এই আচরণে গঙ্গাধর হৃদয়ঙ্গম করিল ঠাকুর গঙ্গাকে কত ভক্তি করেন। স্নানের পর গঙ্গাধর ঠাকুরকে ঘরে লইয়া আসিল। কাপড়ে গঙ্গাজল দিয়া ঠাকুর উহা পড়িলেন, পরে দেবতা প্রণাম করিয়া প্রসাদী ফলমূল খাইলেন। বাহিরে একটি লোক পয়সা চাহিয়াছে। ঠাকুর গঙ্গাধরকে ডাকিয়া তাহার ঘরের উত্তর পশ্চিম কোণে তাকের উপর পয়সা দেখাইয়া বলিলেন, যা, ওই 4টি পয়সা নিয়ে ওই লোকটাকে দিয়ায়। পয়সা দেওয়া হইলে বালককে বলিলেন, গঙ্গা জলে হাত ধো। গঙ্গাধর গঙ্গা জলের জালা হইতে জল লইয়া হাত ধুইল। ত্যাগীশ্বরের এই দিব্য আচরণে পয়সা যে অতি ঘৃণ্য, এই ভাবটি গঙ্গাধরের হৃদয়ে চিরদিনের মতো গাঁথিয়া গেল। তখন বালককে কালীঘাটের মায়ের পটের কাছে লইয়া হরিবোল হরিবোল বলিতে বলিতে হাততালি দিলেন এবং গঙ্গাধরকেও ঐরূপ করাইলেন। গ্রীষ্মকাল, আর এক শনিবার। গঙ্গাধর সেদিন পূর্বাহ্নেই ঠাকুরের কাছে আসিয়াছে। দ্বিপ্রহরে বিশ্রামান্তে ঠাকুর তাহাকে বলিলেন, আমার জন্য একটু বরফ নিয়ে আয়। শুনিবা মাত্র বালক কয়েকটি পয়সা লইয়া ঠাকুরের ঘর হইতে প্রখর রৌদ্রে আলমবাজারের দিকে পা বাড়াইল। বরফের তখন 2 পয়সা সের হইলেও নিকটে কোথাও পাওয়ার সম্ভাবনা ছিল না। গঙ্গাধর ভাবিল, প্রাণপাত করিয়াও গুরুবাক্য পালন করিব। কি আশ্চর্য! 5 মিনিট পথ চলিতে না চলিতে বালক দেখিল এক বরফওয়ালা দক্ষিণেশ্বরের দিকেই আসিতেছে। তাহাকে দেখিয়া গঙ্গাধরের আনন্দ আর ধরে না। এত শীঘ্র তাহাকে বরফ লইয়া ফিরিতে দেখিয়া ঠাকুর কি খুশি! বালকও বলিল, এই দেখুন, ভেবেছিলাম যেখান থেকে পারি আনব, তা যেতে না যেতেই পেয়ে গেলাম, যেন আপনার জন্যেই আসছিল। গঙ্গাধর আবাল্য কৃচ্ছ্র সাধনে অভ্যস্ত। ঠাকুরও তাহার ভাব ভঙ্গ না করিয়া তাহাকে অধিক প্রাণায়ামের পরিবর্তে নিত্য গায়ত্রী জপ করিতে বলিলেন। আরও বলিলেন, তুই ছেলে মানুষ, তোর অত বুড়োপনা ভাব কেন? ইহার পর গঙ্গাধর প্রায়ই ভাবেন, হবিষ্যি করা, তেল না মাখা, মাছ না খাওয়া, এগুলি তাহলে ভালো নয়, ছেড়ে দিলেই তো হয়। এইরূপ সংশয়াকুল চিত্তে বালক একদিন দক্ষিণেশ্বরে আসিয়াছে। মধ্যাহ্নে বিশ্রামের পরে ঠাকুরের ঘরে কয়েকটি গৃহস্থ ভক্ত আসিলে গঙ্গাধর মাদুর পাতিয়া দিল।
তাহারা কিছুক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুরকে বলিলেন, মশাই, আপনার কাছে এই যে সব ছোট ছোট ছেলেরা সংসার ধর্ম না করে সন্ন্যাসী হওয়ার জন্য আসে, এটা কি ভালো? ঠাকুর বলিলেন, বাপু, তোমরা তো এদের এই জন্মটাই দেখছো, আগের জন্মের কথা তো আর জানো না। সেই জন্মে এরা যে সংসার ধর্ম শেষ করে এসেছে, সত্যগুণের যখন উদয় হয় তখন এই সব হয়, অর্থাৎ ত্যাগ তপস্যার ভাব হয়। ঠাকুরের এই কথায় গঙ্গাধরের সংশয় দূর হল। কবিশ্রী, নিয়ম নিষ্ঠা ও কঠোরতার প্রতি তাহার শ্রদ্ধা দ্বিগুণ বাড়িয়া গেল। গ্রীষ্মকাল, একাদশী, ভরা দুপুরে কোঁচার খুঁট গায়ে দিয়ে একটি তরমুজ হাতে গঙ্গাধর দক্ষিণেশ্বরে উপস্থিত। ঠাকুর তাহার উপর ভারী খুশি। জিজ্ঞাসা করিলেন, আজ তুই আবার এখুনি যাবি নাকি? বালক বলিল, আজ্ঞে না। একটু পরে গঙ্গাধর এক গাড়ু জল লইয়া ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ পঞ্চবটীর দিকে চলিল। তাহাকে পঞ্চবটীতে পূর্বাশ্ব হইয়া বসিয়া ধ্যান করিতে বলিয়া ঠাকুর তাহার ঘরে চলিয়া গেলেন। কিছুক্ষণ পরে তিনি পুনরায় আসিয়া ধ্যান সম্বন্ধে কিছু বলিয়া বালককে সঙ্গে করিয়া তাহার ঘরে আনিলেন। গঙ্গা স্নানান্তে ঘরে ফিরিয়া কালীঘাটের মা কালীর পটের কাছে গিয়া তথায় সযত্নে রক্ষিত ভবতারিণীর মহাপ্রসাদের 2-1 কণিকা ঠাকুর নিজে মুখে দিলেন ও গঙ্গাধরকে দিলেন। তারপর পটের কাছে ওং কালী, ওং কালী বলিয়া আস্তে আস্তে বুকের কাছে হাততালি দিয়া অর্ধ নিমীলিত নেত্রে অনেকক্ষণ রহিলেন। একটু পরে কালী মন্দির ও বিষ্ণু মন্দিরের ফল মিষ্টি প্রসাদ আসিল। ওই সব হইতে একটু একটু খাইয়া গঙ্গাধরকে দিলেন। মন্দিরে ভোগারতির পর শ্রীরামকৃষ্ণ বালককে লইয়া পূর্ব দিকের বারান্দার 2 খিলানের মাঝে আসিয়া বলিতেছেন, যা, গঙ্গা জলে পাক মা কালীর প্রসাদ মহা হবিষ্যি, যা খেগে যা। গঙ্গাধর যে আজ্ঞে বলিয়া উঠান দিয়ে যাইতে যাইতে একবার পিছন ফিরিয়া দেখিল। তখনও ঠাকুর দেখিতেছেন বালক কালী ঘরে যায় না বিষ্ণু ঘরে যায়। একনিষ্ঠ গঙ্গাধর কিন্তু ভাবিতেছে, ঠাকুর বিষ্ণু ঘরেও তো যেতে বলতে পারতেন, কিন্তু কালী ঘরে যেখানে মাছ টাছ হয় সেখানে কেন যেতে বললেন? বালক শেষ পর্যন্ত কালী ঘরেই গেল এবং নিরামিষ প্রসাদই পাইল। প্রসাদ গ্রহণের পর গঙ্গাধর ফিরিয়া আসিয়া দেখিল একটি পানের খিলি হাতে ঠাকুর তাহার ঘরের পূর্ব দিকের দ্বারের নিকট দাঁড়াইয়া আছেন। বালক আসিতেই তিনি স্নেহ ভরে বলিলেন, খা, খাওয়ার পর 2-1টা খেতে হয়, নইলে মুখে গন্ধ হয়। বলিয়াই আবার বলিতেছেন, দেখ, নরেন 100টা পান খায়, যা পায় তাই খায়, এত বড় বড় চোখ, ভেতরের দিকে টান। কলকাতার রাস্তা দিয়ে যখন যায়, বাড়ি ঘরদোর, ঘোড়া গাড়ি সব নারায়ণময় দেখে। তুই তার কাছে যাস, শিমলে বাড়ি। গঙ্গাধরের মন নরেন্দ্রকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইল। পরদিনই সে সিমলায় নরেন্দ্র ভবনে উপস্থিত হইয়া দেখিল নরেন্দ্র একাগ্র মনে একখানা বিরাট গ্রন্থ পড়িতেছেন। বাহ্য জগতের যেন কোনো জ্ঞান নাই। ঘরে ঢুকিয়াই নরেন্দ্রের গুরুগম্ভীর প্রেমময় মূর্তি দেখিয়া বালক বিমুগ্ধ হইল। গঙ্গাধর নরেন্দ্রকে বলিল, ঠাকুর আমাকে এখানে পাঠিয়েছেন। তিনি বালককে সস্নেহে বসাইয়া অল্প আলাপের পর বলিলেন, ঠাকুরের কাছে গেছলি বুঝি? আবার আসবি। ইহার পর গঙ্গাধর দক্ষিণেশ্বরে আসিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, নরেনের কাছে গেছলি? উত্তরে বালক বলিল, আজ্ঞে হ্যাঁ, আপনি যা বলেছিলেন তাই বটে। ঠাকুর বলিলেন, তুই একদিনের দেখায় কি করে বুঝলি? গঙ্গাধর বলিল, আমি গিয়ে দেখলাম
তার সেই বড় বড় চোখ, আর একখানা বড় ইংরেজি বই নিয়ে পড়ছেন। ঘরের চারদিকে আবর্জনা, কিন্তু কোনো দিকে তার দৃষ্টি নেই। তার মন যেন এ জগতে নেই। বিচক্ষণ গৃহিণী জানেন কোন হাঁড়ির কোন সরা। ঠাকুর গঙ্গাধরকে নরেন্দ্রের সহিত মিলিত করিয়া দিয়া বলিলেন, খুব যাবি, খুব তার সঙ্গ করবি। শ্রী গুরুবাক্য বালক আদেশ রূপে গ্রহণ করিল। গঙ্গাধরের জীবন ও চিন্তাধারা কোন পথে প্রবাহিত হইবে এ যেন তাহারই পূর্বাভাস। দিনের পর দিন শ্রীরামকৃষ্ণের দিব্য সঙ্গে গঙ্গাধরের অন্তর্জীবনের ক্রম বিকাশ ঘটিতে লাগিল। একদিন বালক রাত্রে দক্ষিণেশ্বরে রহিয়াছে। ঠাকুর রাত্রে সকলকে ধ্যান করিতে বসাইয়া দিলেন। ধ্যানের সময় ছেলেরা ইষ্টদেবের সঙ্গে কথা কহিতে কহিতে কখনো হাসিতে কখনো কাঁদিতে লাগিল। ধ্যানের পর ঠাকুরের কাছে গেলেই তিনি জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, ধ্যান করতে করতে প্রার্থনা করতে করতে তোর চোখে জল এসেছিল? গঙ্গাধর বলিল, এসেছিল। ঠাকুর তাহা শুনিয়া কি খুশি! বলিলেন, অনুতাপের অশ্রু চোখের কোণ নাকের দিক দিয়ে আসে, প্রেমাশ্রু চোখের প্রান্ত দিয়ে গড়িয়ে আসে। প্রার্থনা কেমন করে করতে হয় জানিস? গঙ্গাধরকে একদিন এই কথা বলিয়াই ঠাকুর ছোট ছেলের মতো হাত পা ছুড়িয়া কাঁদিতে লাগিলেন। মা, আমায় জ্ঞান দে, ভক্তি দে, আমি যে আর কিছু চাই নে মা, আমি যে তোকে ছাড়া আর থাকতে পারছি নে মা। তাহার কাপড় খুলিয়া গেছিল। তখন তাহার সেই মূর্তি দেখিয়া গঙ্গাধরের মনে হইল ঠিক যেন একটি বালক। ঠাকুর দর বিগলিত ধারায় বুক ভাসাইয়া গভীর সমাধিতে মগ্ন হইলেন। ইহা দেখিয়া গঙ্গাধরের দৃঢ় ধারণা হইল তাহাকে শিখাইবার জন্যই ঠাকুর এইরূপ প্রার্থনা করিলেন।